যদি পারে যে কোনো পক্ষ ম্যান্ডেট পায় তাহলে তারা সেই ম্যান্ডেটের আলোকে নিজেদের মতো করে সেই সংস্কার বাস্তবায়ন করতে পারবে। তাহলে এগুলোর ব্যাখ্যাও সেরকম করে হবে। যেমন ধরেন এই যে শপথ দেওয়া, সংস্কার পরিষদের শপথের প্রশ্নে যে বিতর্কটা হয়েছে, ওনারা বললেন যে একদিন আগে শপথ দিতে হবে বা নেওয়া উচিত, তারা অ্যাপিল করছেন। কিন্তু বিএনপি তো এরকম স্পষ্ট করে বলেছে যে এটা কনস্টিটিউশনে আসেই নাই। এইখানে তো মনে হচ্ছে যে ওনারা যে প্যাকেজটা আমাদেরকে দেখিয়েছিলেন ইলেকশনের আগে, ওনার প্যাকেজে আরো 10টা দল আছে, এখানে তো মনে হলো ওই 10টা দল আসলে নাই, ওনারা একাই আছেন, বাকিরা তাদের কথা শুনছেন, মান্য করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের প্রশ্ন। অধিবেশন শুরুর ঠিক আগের দিন বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ডেপুটি স্পিকারের পদ আলাদাভাবে বা খণ্ডিতভাবে নিতে আগ্রহী নয় তার দল, বরং জুলাই সনদের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ভিত্তিতেই বিরোধী দলের প্রাপ্য পদ গ্রহণ করতে চায় জামায়াত। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তবে তিনি এটাও বলেছেন, সংবিধান মেনেই সরকার চলবে এবং জনগণের ভোটে পাওয়া নির্বাচনে ইশতেহার বাস্তবায়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের জারি করা শতাধিক অধ্যাদেশ উত্থাপনের কথাও জানিয়েছেন তিনি। জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, ডেপুটি স্পিকারের পদ এবং সংসদীয় রাজনীতির নতুন সমীকরণ সব মিলিয়ে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলোর এই অবস্থান কি সত্যি ঐকমত্যের পথে এগুচ্ছে, নাকি নতুন করে তৈরি হচ্ছে মত পার্থক্যের রেখা? দর্শক, আমি ফার্নাস জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। জামায়াতে ইসলামীর চায় প্যাকেজ, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহমুদুর রহমান মান্না, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা ততটুকু চাই। আমরা চাই জুলাই সনদের যে প্রস্তাব, সেই প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। আমরা খণ্ডিতভাবে চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ। এই যে জামায়াত ইসলামীর অবস্থান, সেটি কি নীতিগত নাকি দর কষাকষির কৌশল? আমি তো কথাটার মানে বুঝিনি। কথাটা মানে বুঝিনি মানে উনি পুরোপুরি বাস্তবায়ন চাচ্ছেন, আবার বলছেন যে এইটা মানে সনদ যেরকম আছে সেরকম করে। মানে আমার মাঝে মাঝে মনে হয় কি, ধরেন কনস্টিটিউশনাল ইস্যুজ বা এই ধরনের বিতর্কিত বিষয়ে বহু রকম ডাল পেলাবেল, আর এটাকে ভালো করে বোঝাও দরকার যে আসলে ক্রাক্স কি আছে, মর্মবস্তুতে কি আছে। একটা বড় কথা হচ্ছে যে বিএনপি তো তাদের অনেকগুলো পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বলেছে যে এই ব্যাপারে গণরায় যা হবে, যদি জনগণের ম্যান্ডেট পায় তারা সেই ম্যান্ডেট ফলো করবে। আপনি নিজেও যখন দর্শকদের উদ্দেশ্যে বলছেন, তখন সরকার পক্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন যে তারা সম্পূর্ণটা ধারণ করেন, তার সাথে সাথে আবার বলছেন যেটা কনস্টিটিউশন মেনে চলবেন। তো কনস্টিটিউশন মেনে চলবেন মানে 2/3 মেজরিটি যেটা করবে সেটা তো কনস্টিটিউশনালি হবে। এবং যেহেতু ম্যান্ডেটের প্রশ্ন আছে, তাহলে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী করবে। এইখানে জামাত যদি বলে যে না আমরা পূর্ণটা পেলাম না, তাহলে কিন্তু কারেক্ট হলো না, কনস্টিটিউশনালি যদি যায়। আবার আরেকটা বিষয় আছে, ধরেন যতগুলো ব্যাপারে এমনকি ঐকমত্য হয়েছে 60টা, তার প্রত্যেকটা প্রস্তাবের নিচে এটা আছে যে অবশ্য যদি পারে যে কোনো পক্ষ ম্যান্ডেট পায় তাহলে তারা সেই ম্যান্ডেটের আলোকে নিজেদের মতো করে সেই সংস্কার বাস্তবায়ন করতে পারবে। তাহলে এগুলোর ব্যাখ্যাও সেরকম করে হবে। যেমন ধরেন এই যে শপথ দেওয়া, সংস্কার পরিষদের শপথের প্রশ্নে যে বিতর্কটা হয়েছে, ওনারা বললেন যে একদিন আগে শপথ দিতে হবে বা নেওয়া উচিত, তারা অ্যাপিল করছেন। কিন্তু বিএনপি তো এরকম স্পষ্ট করে বলেছে যে এটা কনস্টিটিউশনে আসেই নাই, কনস্টিটিউশনে নাই, অতএব আমরা এটা নেব না। এটাকে যদি কনস্টিটিউশনে পার্ট করা হয় তখন
শপথ কিভাবে হবে কি হবে সেটা ঠিক করা যাবে। তো তার মানে দাঁড়াচ্ছে তারা, আর আজকে রাত্রে পর্যন্ত তো শপথ তার হলো না, কালকে ওখানে অধিবেশনের আগে যে শপথ হবে সেইটা যে আপনার সংসদের যে কার্যবিবরণী বলা হয় তার মধ্যে ওটা তো নাই। তার মধ্যে কী কী আসবে সেগুলো বলা হয়েছে, কোন কোন আপনার অধ্যাদেশ আসবে, আর জুলাই সনদের কতদূর করা যাবে, অধ্যাদেশেরও কতদূর তার অ্যাকোমোডেট করতে পারবেন বা বাস্তবায়ন করতে পারবেন। একভাবে বলা যায় প্রথম দিনের কার্যবিবরণী, এবং তার মধ্যে আবার বলেছেন যে যেটা সবসময় হয়ে থাকে বিধি মোতাবেক প্রেসিডেন্টের ভাষণ হবে প্রথম। তো প্রেসিডেন্টের ভাষণ হলে তো আবার প্রেসিডেন্টের ভাষণের পরে আলোচনা হবে। আমি বলতে চাচ্ছি এটা দিয়ে যে এই অধিবেশন শুরুর আগে শপথ নেওয়ার ব্যাপারটা ঘটছে না, কিন্তু এটা এখন বলা যায়। আমি এরকম করে যদি বলি কি বলে ভাই কালকে পর্যন্ত দেখেন, তো দেখবো কি, দেখছি তো, আজকেও তো দেখা যায় কালকের ব্যাপারে। তারপরে জামাতেরা বলছে মানে তারা দে আর ট্রাইং টু মেক আ পয়েন্ট অন দিস যে এটা করা উচিত তাদের, আর ওরা বোঝাচ্ছে না এটা কনস্টিটিউশন অংশ নয়, এটা হবে না, সো ওইটা মিলবে না। আপনি প্রশ্ন করবার সময় বলছেন যে এই যে সংসদটা শুরু হলো একটা নতুন যাত্রা, আমরা কি সেই ঐক্যের ধারা বেয়ে এগিয়ে যাব নাকি আমাদের মধ্যে অনৈক্যটা বেশি দেখা যাবে? এই ব্যাপারে আমি একটা কথা বেশ আগে থেকে বলছি, আমি এখনও বলছি, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে যারা জাতীয় ঐক্য করে স্লোগান বেশি জোরদার করেন তারা আসলে কী বোঝাতে চান এটা ক্লিয়ার হওয়া দরকার। জাতীয় প্রশ্ন যেগুলো সেখানে ঐক্য দরকার। বাকি এখন ধরেন এই যে সংসদে মানে সংস্কার পরিষদের শপথ নেবার প্রশ্ন, এটাতে কি জাতীয় ঐক্যের প্রশ্ন আছে? কিন্তু এখানে তো ঐক্য হচ্ছে না। এটা কি কোনো জাতীয় ইস্যু? আজকে হয়তো নয়, কালকে হতেও পারে। এবং একইভাবে ধরেন সংস্কারের ব্যাপারে আসবে, সামগ্রিকভাবে সংস্কার তো একটা জাতীয় সম্পদ, মানে আমরা যে সনদটা করেছি সেই সনদ তো জাতীয় সম্পদ, কি সনদের ব্যাখ্যার মধ্যে তো ডিফারেন্স হবে। তাহলে ওইখানে আপনি জাতীয় ঐক্য কীরকম করে দেখবেন? ওইভাবে গয়েরহ জাতীয় ঐক্য বললে কিন্তু কোনো লাভ নেই, স্পেল আউট করা দরকার। আমি আবার বলি, বাঙালি জাতিগতভাবে দেখবেন তর্ক করতে যত পছন্দ করে, যখন তর্ক বন্ধ হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, তখন সব আগ্রহ হারিয়ে ফেলো, এটা তো মিটে গেছে, নতুন ইস্যু খুঁজবে। হয়তো সমগ্র জাতি তাই করে, অন্যান্য জাতি আমি জানি না, কিন্তু আমরা তর্কের গভীরে বেশি মানুষ যাই না, হয়তো কোনো জাতি যায় না, কিন্তু আমরা ভাষা কথা এমনকি দায়িত্বশীল লোকজনও বলি। এখন ঠিক রাস্তায় মিছিল করে বিশাল বিক্ষোভ দেখিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আপনার দেশ বদলাবার কোনো ইস্যু নয়। এখন ইস্যুটাই হচ্ছে এই কনস্ট্রাকটিভ, থিওরিটিক্যাল, ইথিক্যাল, পলিটিক্যাল কোয়েশ্চেনগুলোকে রিজলভ করে সামনে যাওয়া। জাতিগত যে প্রশ্ন বলেন, রাজনৈতিক প্রশ্ন যেগুলোর বিতর্ক আছে, সেই বিতর্কগুলো আমরা নিষ্পত্তি করে যেতে পারি কিনা, তার জন্য যে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজটা দরকার, নট অনলি ইন দি পার্লামেন্ট, ইভেন এই ধরনের টকশোকেও আমি কিন্তু একটা ওই অর্থে এক ধরনের পার্লামেন্ট মনে করি। এখানে তো বিতর্কগুলো হতে পারে, মানুষজন শুনছে, পত্রপত্রিকা লিখছে, সামগ্রিকভাবে এই বিতর্কটা চালিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাবার যদি চেষ্টা করতে পারি ভালো। অসংখ্য তাহলে তো ধন্যবাদ ডিফারেন্স জানাব হবে। মাহমুদুর রহমান মান্না। ডাক্তার আব্দুল্লাহ তুষার, জামায়াতের পক্ষ থেকে প্যাকেজ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, প্যাকেজের আসলে সুনির্দিষ্ট রূপরেখা কি? আর এই যে বিরোধী দলের সংসদের একটি গুরুত্বপূর্ণ পদ নেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিচ্ছে, এর আসলে পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? প্যাকেজ কি জিনিস এটা তারা নিজেরাও বোঝেন বলে আমার মনে হয় না। কেননা আজকের বক্তৃতায় তিনি বলেছেন আমরা প্যাকেজ চাই, আমরা পিসমিল চাই। পিসমিল মানে হচ্ছে টুকরো টুকরো করে কোনো কিছু পাওয়া, স্টেপ বাই স্টেপ। আর প্যাকেজ মানে হচ্ছে সব একসঙ্গে চাওয়া। একবার বলছেন উনি প্যাকেজ চান, আবার বলেন উনি পিসমিলও চান। ওনার কথাটা আমরা বুঝতে পারি নাই, আমি পত্রিকায় পড়েছি আর কি আজকে তার বক্তব্য। এরপরে তারা আলোচনা করেছেন একটা কক্ষে, যেটা বিরোধী দলের নেতার কক্ষ সম্ভবত, সেখানে তারা আলোচনা করেছেন। সেই আলোচনা এনসিপিও ছিল, সবাই ছিল, কিন্তু বের হয়ে তিনি যখন কথা বলেছেন উনি একাই কথা বলেছেন। আর ওইখানেও মিটিংয়ে এনসিপি বা কেউ তার পাশে বসে না, উনি একাই বসা ছিলেন। তো এইখানে তো মনে হচ্ছে যে ওনারা যে প্যাকেজটা আমাদেরকে দেখিয়েছিলেন ইলেকশনের আগে, ওনার প্যাকেজে আরও 10টা দল আছে, এখানে তো মনে হলো ওই 10টা দল আসলে নাই, ওনারা একাই আছেন, বাকিরা তাদের কথা শুনছেন, মান্য করছেন। তো ওনারাই তো প্যাকেজ ডেলিভার করতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে আসলে জোটের সমীকরণটা কি? এটা ওনারা বলতে পারে কিসের সমীকরণ কি করেছে। ওনারা তো অঙ্কে ভালো না, এটা বোঝাই যাচ্ছে। অঙ্কে ভালো হলে তো জিততো, তাই না? কারণ অঙ্ক ফলাফল করেছিল যে তারা ক্ষমতায় চলে গিয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ লোক যেহেতু তাদেরকেই ভোট দিবে, তারা বেহেশতেও চলে যাবে। এখন বেহেশতেও কেউ যাচ্ছে না, ওনারাও জিততে পারেন নাই, ওনাদের অঙ্কও ভুল ছিল।
সবই তো প্রমাণিত হয়েছে। সেখানে প্রশ্ন রাখতে চাই, জোট কি শুধুই রাজনৈতিক দলের সংখ্যা নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের মতের না, প্রতিফলন? এটা তো প্রফেসর মোহাম্মদ ইউনূস দেখিয়ে গিয়েছেন। উনি যখন ঐকমত্য কমিশন করেছেন, উনি গয়রহ দলগুলিকে ডেকে পাঠিয়েছেন। যেসব দলের 3 জন আছে তার মধ্যে 2 জন ভোট দেয় আর একজন হয়তো ভোট দেয় না, এরকম একটা অবস্থা। তো উনি হয়তো 3 জন 4 জন সদস্য আছে এরকম লোকজনকে ডেকেও 30টা দল বানিয়ে উনি ঐকমত্য কমিশন করেছিলেন। বেড়াতে যাওয়ার সময় 3 জনকে সাথে নিতেন, বাকি 27 জনকে নিতেন না। তার মানে উনি নিজেও এগুলো দেখিয়ে গিয়েছেন। আসলে এই আলোচনায় না যাওয়াই ভালো। আমরা আসেন প্যাকেজে যাই। উনি যে প্যাকেজ চাচ্ছেন সেই প্যাকেজের মধ্যে আছে জুলাই সনদ হুবহু বাস্তবায়িত করতে হবে, কিন্তু হুবহু বাস্তবায়িত যে হবে না এই কথাটি কিন্তু জাতীয়তাবাদী দল তাদের ইলেকশনের আগেই বলেছে। তারা বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন সেইটা অনুযায়ী বাস্তবায়ন হবে। গণভোটে যেটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে তাদের কিন্তু আপত্তি ছিল। তারা বলেছিলেন যে জুলাই আদেশের মধ্যে এক ধরনের প্রতারণা রয়েছে, কেননা তারা নোট অফ ডিসেন্টগুলিকে আলোচনার মধ্যে না রেখে ভোটের মধ্যে ঢুকিয়ে দিয়ে সবকিছু মেনে নিতে বাধ্য করার মতো একটা অবস্থা তৈরি করেছিলেন। এবং তারা কিন্তু বলেছেন ইলেকশনের আগে একাধিক টক শোতে বিভিন্ন জায়গাতে তারা বলেছেন যে তারা যদি জেতেন তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা জুলাই সনদের যেই জায়গাগুলিতে তারা আপত্তি করেন নাই সেগুলি তারা বাস্তবায়িত করবেন, বাকিগুলি তারা বাস্তবায়িত করতে বাধ্য নন, এটা তারা বলেছেন। সেই অনুযায়ী তারা হয়তো সেটা করবেন। আর উনি যে একই সাথে আবার বলছেন প্রথম শপথটা নেয় নাই, প্রথম শপথটা এটা না, প্রথম শপথ সংসদ সদস্যের শপথই, ওইটাই তারা নিয়েছেন। আর আরেকটা শপথ যেটা, সেটা হতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়িত হইতে হবে। জুলাই আদেশ, জুলাই সনদ, এটা বাস্তবায়নের একটা পার্ট হচ্ছে ওই শপথটা। সেই শপথটা হতে গেলে তো এটা সংবিধানে যুক্ত করতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কারভাবে জানিয়েছে তাদের কথায় কোনো অস্বচ্ছতা নাই। তারা বলেছে সংবিধানে কোনো কিছু না থাকলে তারা সেটা করবে না, তারা যা কিছু করবে সংবিধানকে মেনে করবে। আর এইদিকে ওনারা বলছেন যে সংবিধান না, সংবিধান অনুযায়ী নাকি ইলেকশন হওয়ার কথা ছিল 2029 সালে। অদ্ভুত অদ্ভুত কথা বলেন তারা। কোন সরকার পালিয়ে গেছে অথবা পদত্যাগ করেছে অথবা সরকার নাই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাহলে সেই ইলেকশন কেন সংবিধান অনুযায়ী 2029 হবে? সেটা হবে যেদিন সংসদ ভেঙে দেওয়া হয়েছে তার 90 দিন পরে, এবং কোনো কারণে 90 দিনের মধ্যে করতে না পারলে আরো 90 দিনের মধ্যে। এবং সেটা হতে তারাই বাধা দিয়েছেন, এই জামাতে ইসলাম এবং তার সঙ্গে যারা আছেন এবং একই সাথে অন্যান্য দল। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ইলেকশন চেয়েছিল, তারা তখন রীতিমতো হইচই করেছেন যে এটা যদি কেউ চায় তাহলে সেটা জুলাই আন্দোলনের বিপক্ষে চলে যাবে, নানান রকম কথাবার্তা বলেছেন। তারাই সংবিধানটা মানতে দেন নাই ওই সময়। আবার এখন বলছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী 2029 সালে যদি নির্বাচন হওয়ার কথা থাকে তাহলে 2029 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতাও থাকার কথা ছিল। এই যে অদ্ভুত অদ্ভুত অযৌক্তিক কথাবার্তা তারা বলেন, এগুলা দেখলে মনে হয় যে আমরা যে এত বছর বছর ধরে বিতর্ক করেছি, ছেলেমেয়েরা যে স্কুল পর্যায়ে বিতর্ক করেছে, কোন একটু যদি সুযোগ থাকতো স্কুলের বিতর্কীদেরকে যদি তারা একটু নিয়ে যেতেন এবং বিতর্ক করা শিখতেন তাহলে ভালো হতো। বিতর্কের কোন যুক্তির মধ্যে, কোন পদ্ধতির মধ্যে এটা পড়ে না। আপনি দেখেন কত রকমের স্ববিরোধিতা। ওনারা শুধু তর্কে জেতার জন্য নানান রকম কুতর্ক উৎপাদন করেন, এবং সেই কুতর্কের মধ্যে একটা কুতর্ক এখন উৎপাদন করেছেন যে সংবিধান মানলে তো ইলেকশন 2029 হওয়ার কথা ছিল। আরেকটা কুতর্ক উৎপাদন করেছেন পুরাটাই করতে হবে। পুরাটা ওনারা নিজেরা করতে পারতেন। এই যে জুলাই সনদে যা আছে সেখানে জামাতের গঠনতন্ত্রের সঙ্গে সরাসরি বিরোধী জায়গা আছে। ট্রান্সজেন্ডার নিয়ে ওনাদের বক্তব্য কি, অল্টারনেট সেক্সুয়াল বিহেভিয়ার নিয়ে ওনাদের বক্তব্য কি, তাই না? কমার্শিয়াল সেক্স ওয়ার্ক নিয়ে ওনাদের বক্তব্য কি, নারী অধিকার নিয়ে ওনাদের বক্তব্য কি? জুলাই সনদে তো এগুলা কিন্তু আছে, নানান ভাবে আছে। তো সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সংসদের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও কিন্তু নানামুখী বিতর্ক সৃষ্টি হয়েছে। সে বিষয়টি আলোচনায় আনতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল তুষার, যেমনটি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু বিএনপি কি কারণে কাজটি করছে তা বোধগম্য নয়। আমরা জানি যে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া দীর্ঘদিনের সাংবিধানিক রীতি। যদি বিরোধী দল রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান নিয়ে দ্বিমত পোষণ করে তাহলে সংসদের কার্যক্রম কি স্বাভাবিকভাবে চলতে পারবে? আপনার সাথে হাসির জন্য কোনো সময় আছে? আপনি নিতে পারেন। হ্যাঁ, কারণ একটু আগেই আমরা আলোচনা করলাম, তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের জন্য একটা জুলাই আদেশ দেওয়া হয়েছিল না? এটা কে দিয়েছিল? এই আদেশটা দিয়েছিল দোসর, রাষ্ট্রপতি। ওনারা তাকে দোসর বলছে, তাই না? ওনাদের কথা অনুযায়ী তো দোসরের আদেশ ভালো, দোসরের আদেশ দেওয়া সনদটা ভালো, দোসরের বক্তৃতাটা শুধু ভালো না।
ওনাদের সমস্যা তো এটাই, ওনাদের মনের ইচ্ছা মতো ওনারা কখন বক্তৃতা শুনবেন আর কখন আদেশ নেবেন, কখন স্বাক্ষর নেবেন আর কখন কথা শুনতে চাইবেন না, ওনাদের মনের ইচ্ছা মতো। ওনাদের ভেতরে ভেতরে কিন্তু একটা স্বৈরাচারী মানসিকতা রয়ে গিয়েছে। স্বৈরাচারের সঙ্গে বহুদিন মানে সঙ্গ থাকার কারণে বা এক ধরনের বসবাস করার কারণে, এবং স্বৈরাচারের দলের মধ্যেও তো গুপ্ত অবস্থা অনেকে লুকিয়েছিল। তো এইসবের কারণে না একটা স্বৈরাচারী অভ্যাস মাথার মধ্যে ঢুকে গিয়েছে। পরিষ্কার দেখেন কোথায় স্ববিরোধিতাটা। জুলাই সনদ পুরোটা বাস্তবায়িত হইতে হবে। গণভোট ঠিক হয়েছে, গণভোটের আদেশ কে দিয়েছেন? রাষ্ট্রপতি দিয়েছেন। তাহলে সেই রাষ্ট্রপতি দোসর, দোসরের আদেশ ভালো, দোসরের আদেশ দেওয়া গণভোট ভালো, দোসরের আদেশের ভিত্তিতে যে সনদ বাস্তবায়িত করার কথা হয়েছে সেটাও ভালো। শুধু দোসর এসে বক্তৃতা দিলে ভালো না, কিন্তু দোসরের বক্তৃতা দিতে হবে, কারণ এটা সংবিধানে আছে। আবার ওনাদের আমিরের এক লোক আমিরের সঙ্গে ঘুরে, ওনার নাকি উপদেষ্টা, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এক চাকরি চেয়েছে, চাকরির মধ্যে আবার আমিরকে দিয়ে ভুয়া সই করিয়ে নিয়েছে, বলেছে নাকি এটা অন্য কিছু বলে। আমির এটা বলেছেন, আমির ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, ওই লোককে আবার আপনি খুঁজলে দেখবেন শুধু শেখ হাসিনার সাথে ছবি পাওয়া যায়। শেখ হাসিনা বিভিন্ন জায়গায় গেলে টেলে ওনাকে আশেপাশে দেখা যেত। উনি নিজে দোসরের সাথে আবার উপদেশ নিয়েছেন দোসরের কাছ থেকে। কিছু বুঝি না আসলে। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার। জনাব মাহমুদুর রহমান মান্না, এই যে আমরা দেখছি নতুন সংসদ শুরু হওয়ার আগেই বিরোধী দল রাষ্ট্রপতি অপসারণের দাবি এনেছে সামনে, যদি একটু জানতে চাই যে এটি কি নতুন সংসদের স্থিতিশীলতার জন্য অশনি সংকেত হিসেবে দেখেন কিনা? স্থিতিশীলতা সংকট হবে যে তা আমার মনে হয় না। জিনিসটা ভালো দেখা যাচ্ছে না, এরকম না হওয়া উচিত ছিল, এবং এগুলো তারা প্রতিষ্ঠাও করতে পারবে না। ধরেন অভিশংসন, বিরোধী দল বলছেন বটে, কিন্তু এই বিরোধী দল তো কিন্তু বুঝতে হবে যে এদেরকে পাফ টাফ করে একটা সাজানো হয়েছে এরকম। এই জায়গায় আসবার কথা ছিল না। যেরকম করে তুষার একটু আগে বললেন না, ডক্টর ইউনূস থাকবার সবাই এই তিনজনকে তো সাথে নিয়ে চলতো। অলওয়েজ এদেরকে প্রজেক্ট করেছে এই তিনটাই হচ্ছে দল, বাকি কিছু নাই আর এরকম। তো তার মধ্যে একজনকে আপনি বিরোধী দল বলছেন, তাদের আসন সংখ্যা যাই হোক ইত্যাদি ইত্যাদি, অতীতের তাদের ভূমিকা, বিশেষ করে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার সময় জন্য যা হয়েছে, তার জন্য তাদের প্রতি আমাদের একটা সফট কর্নার সব সময় আছে। কিন্তু যে অভিশংসনের কথাটা তারা বললো, পার্লামেন্টের ডেমোক্রেসিতে এটা তো কোনো জায়গাই নাই এখন। জায়গা নেই মানে কি, অভিশংসন আপনি করতে পারেন না সেটা বলছি না, বিধি নাই তা বলছি না, কিন্তু আপনি 6 জন নিয়ে কেমনি করবেন? এইটা আপনারা যে জোটের কথা বলছেন, আপনি অবশ্য কথাটা তুলেছিলেন তুষার, সেটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাইলেন না। ইনফ্যাক্ট জোটের কতগুলো প্রিন্সিপাল থাকে, কতগুলো ইথিক্সের ভিত্তিতে, টার্গেট প্রোগ্রামের ভিত্তিতে হয়। এখানে তো কিছু, এখানে তো কোনো এথিক্যাল মিল নাই, এখানে তো কিছু করাই হয় নাই। হয় কি না প্রতিপালন সে তো পরে। এখানে কিন্তু কোনো একটা আপনি পলিটিক্যাল ন্যারেটিভ পাননি যে আমরা যদি জিততাম, ক্ষমতায় যেতাম, ক্ষমতায় গেলে আমরা এই করতাম, আমাদের আশু লক্ষ্য এই, দূরবর্তী লক্ষ্য এই, এগুলো আমরা করি না, অতীতে তো দেখেছি। ওই ভিত্তিতে কোনো জোট নয়। ফলে এনসিপি এইটা বলেছে জামাতকে সাপোর্ট করেনি। আবার দেখেন একদম সাপোর্ট না দিলে আবার কেমন হয়, অতএব বলছে যে ভাষণ তারা শুনবে না। তো ঠিক আছে, না শুনলো, তারা বসে থাকবে, ঘটনা তো ঘটবে তাই। উনি ভাষণ দেবেন, উনি চলে যাবেন, উনি যখন থাকবেন না তখন এসে তারা আবার ঢুকবেন, আবার সংসদ চলতে থাকবে। এটাই হবে ঘটনাটা। মানে দেখতে বড় বেখাপ্পা লাগবে, এ আবার কি ধরে কথা, তোমাদের উপরে এত বড় একটা দায়িত্ব দিয়েছি, তোমার মানে মান অভিমান, গ্রাম্য ঝগড়ার মধ্যে পড়ে গেলে এইরকম একটা ভাব হলো না। সেই অর্থে আমি মনে করি যে এইটা মানে গতি নষ্ট করবে না, বন্ধ করবে না, চলবে। বাকিটা কিন্তু নির্ভর করবে মূল দল, যেহেতু 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আছে, তারা এগুলোকে কত ভালোভাবে অ্যাকোমোডেট করবেন। শব্দটা আমি অ্যাকোমোডেট বলছি, কারণ হচ্ছে যে এটা ঠিক লড়াইয়ের জায়গা না। ওরা ভুল করছে, ঠিক আছে, বাট স্টিল আপনি মেজরিটি, আপনি কমান্ডার, আপনি মানে ড্রাইভিং সিটে আছেন, আপনি তাদেরকে অ্যাকোমোডেট করে যেতে পারেন কিনা চেষ্টা করবেন। নাই যদি পারেন সে তো পরের কথা, সেটা আরেক সিদ্ধান্ত। মানে আপনি নিশ্চয় অবগত আছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি বাংলাদেশের হয়েছে সেটি নিয়ে কিন্তু বহুল আলোচনা চলছে। আমরা দেখছি রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা চলছে। সিপিডি বলছে যে এই চুক্তি কার্যকর হলে বছরে 1327 কোটি টাকা হারানোর শঙ্কা রয়েছে। তাহলে আসলে ঘাটতির বিকল্প উৎস কি হবে, সে প্রশ্নটি আমি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারের প্রায় 1327 কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে, এমনটি বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যদি একটু জানতে চাই, তাহলে আসলে রাজস্ব ঘাটতির বিকল্প উৎস কি হবে? আপনি
মানে তাদের স্টেটমেন্ট বলবার পরে এই প্রশ্নটা করলেন কেন তা আমি বুঝলাম না। আগে তো আমার ইচ্ছে করছে যে এরকম চুক্তি করলো কেন, কে করলো, তার ব্যাপারে আমরা কি জানতে চেয়েছি, তাকে জবাবদিহি আনতে চাইছি কিনা, অথবা ধরেন এখন যারা দায়িত্বে আছে তারা এটাকে মূল্যায়ন করছে কিভাবে। তাদের তো একটা দায়িত্ব পড়েছে না বলবার যে এটা সত্যি কি তাই, যেটা সিপিডি বলেছে তাই হয়, তা যদি হয় তাহলে তুমি কি এটা প্রতিপালন করতে যাচ্ছ বা কি করবে। বিকল্পটা তো খুঁজবো পরে, কারণ এখানে বিকল্পের বিষয় নেই। এটা একটা বাধ্যবাধকতার বিষয় হচ্ছে যে তুমি এই শর্ত মেনে চলবে, এইভাবে চলবে, এই কাজ করবে, তার বাইরে করতে পারবে না। তারপরে বিকল্প খুঁজবেন কেমনে? বিকল্প খোঁজা মানেই হচ্ছে এই চুক্তিকে আপনি অস্বীকার করছেন বা বাইপাস করছেন বা স্ক্র্যাপ করে দিচ্ছেন, না আমি এই চুক্তি আর মানব না। আপনি তো কিছুই বলেননি, বরঞ্চ মানে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো তো প্রশ্ন তৈরি হয়েছে। যেমন একজন উপদেষ্টাকে দেওয়ার ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে না, সেটার সঙ্গে যুক্ত হচ্ছে অন্তর্বর্তী সরকার মাত্র 3 দিন বাকি থাকতে এই চুক্তি করলেন কেন? না করতে পারতেন, পরবর্তী গভর্নমেন্টের জন্য ছেড়ে দিতেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো জানিয়েছিলেন যে 2 প্রধান দলের প্রধানের সম্মতি রয়েছে এই চুক্তিতে। না, এখন উনি বলেছেন বুঝলাম, কিন্তু 2 প্রধান দল বলতে যদি বিএনপি জামাতকে বোঝানো হয়, তাদের তো বলতে হবে স্পষ্ট করে। কিন্তু জামায়াতের আমির পরে আমরা দেখেছি নাকচও করেছে, তিনি এই চুক্তির বিষয়ে কিছুই জানেন না। না, সেটা বলেছেন, সেটা তারটা কন্ট্রাডিক্ট করে নয়, নর্মাল প্রসেসে বলেছেন। আমি বলছি আপনি এখন যে প্রশ্নটা করছেন এটা সোজা কথা না, কথা 1000 কত কোটি টাকার কথা বলেছেন। তো এত টাকা যদি মানে একটা রেগুলার বেসিসে লস হয়, আপনি সে লস ইনকার করবেন কেন? আমি তো জাতির সাথে এটা করতে চাই না। আমার পরে যে দাবি হওয়া উচিত এটা বাতিল করো অথবা সংশোধন করো, কি করলে আমার পক্ষে থাকে তার ব্যবস্থা করো তুমি। তারা তো কিছুই বলেনি, আমাদের জানাইনি। সেই জন্য আমি বলছি বিকল্প সন্ধান করবার প্রশ্ন এখন এখানে তুলে লাভ নেই, বরঞ্চ আমাদের জানতে হবে সত্যি সত্যি এটার ইম্প্যাক্ট কি হতে পারে আমাদের এখানে এবং তার রেমেডি কি, সেটা কিভাবে করব। বাতিল করার বা চুক্তি থেকে বের হওয়ার আর কোনো সুযোগ বাংলাদেশের হাতে আছে কি? চুক্তি থেকে বের হওয়ার সুযোগ নিশ্চয়ই আছে, কিন্তু সমস্যা হচ্ছে বড় দেশের সঙ্গে চুক্তি করলে বের হওয়ার সুযোগ থাকলেও বের হওয়ার কোনো উপায় থাকে না। সুযোগ থাকতেই হয়, কেননা কোনো কন্ট্রাক্ট ভ্যালিড হয় না যদি সেখানে একটা এন্ট্রি ক্লজ এবং একটা এক্সিট ক্লজ না থাকে। এন্ট্রিতে তারা কিছু বিষয় ঐকমত্য করেন এবং করে বলেন আমরা এই ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা সই করলাম। তারপরে থাকে যে কোনো পক্ষ যদি এটা বাতিল করতে চায় বা চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় তার করণীয় কি, এই বিষয়টি। কিন্তু যে চুক্তির মধ্যে বলা রয়েছে আপনি কোনো কিছু বৃহৎ দেশের মতামতকে অগ্রাহ্য করে কিনতে গেলে সমস্যা হবে, অথবা তাকে জানিয়ে আপনাকে তার সঙ্গে দুঃসম্পর্ক রয়েছে এমন দেশের সাথে ব্যবসা করতে গেলে তাকে জানিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এই চুক্তি থেকে বের হওয়া খুব সহজ? এবং আরো প্রভাবও কিন্তু আমরা দেখছি, যদি যুক্তরাষ্ট্রকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হয় তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী অন্য দেশগুলোকেও একই সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে। ডব্লিউটিওর বাইরে গিয়ে চুক্তিটা হয়েছে, কেননা যুক্তরাষ্ট্র কিন্তু ট্রাম্পের শাসনামলে এই কথা বলছে যে তারা অধিকাংশ আন্তর্জাতিক চুক্তি থেকে তারা বের হয়ে যাবে। যেমন তারা ডব্লিউএইচও কে ফান্ডিং করা বন্ধ করেছে, ইউএসআইডি কে ফান্ড দেওয়া শেষ করে দিয়েছে, তাদের ইউএসআইডি গুটিয়ে নিচ্ছে। তারা কিন্তু ডব্লিউটিও নিয়ে এবং পরিবেশ নিয়েও তাদের যে উষ্মা রয়েছে এবং পরিবেশ চুক্তি থেকে তারা বের হয়ে গিয়েছে। এইরকম তারা কিন্তু ডব্লিউটিও কে অগ্রাহ্য করছে। কিন্তু এই চুক্তির প্রকৃত লাভ ক্ষতির হিসেবটা কি দাঁড়ায়? এই চুক্তির প্রকৃত লাভ ক্ষতির হিসাব নাই, এই চুক্তি শুধু ক্ষতির হিসাব, লাভের হিসাব নাই কোনো। কেন আমি আপনাকে বলি, আপনি শুধু 1700 কত কোটি টাকার শুল্ক রাজস্ব হারাবেন এই কথা বলেছেন, কিন্তু এর বাইরে যে আপনি বোয়িং কিনবেন, এই বোয়িং চালাবেন আপনি কোন রুটে, কোন জায়গাতে বিমান চালাবে, 25টি না 15টি বা 10টি যেটাই বলেন, এই বোয়িং এর একদিকে আপনি মূল্য পরিশোধ করবেন, কিন্তু এই বোয়িং আপনি কোথায় চালাবেন, কোন দেশের সাথে কোন দেশের ফ্লাইট করবেন আপনি? আমাদের বিমান কিন্তু নিউ ইয়র্কে নামতে পারে না, তাই না? তো আমাদের বিমান যেখানে আমেরিকাতে যাইতে পারে না, ওইখান থেকে আপনি বিমান কিনে আনতেছেন, আপনি কোথায় যাবেন তাহলে ওইটা দিয়ে? এই বোয়িং গুলি তো লং হল ফ্লাইট করবে। আচ্ছা, তারপর ওনারা আরো একটা কাণ্ড করেছেন, গম কিনতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।